অর্থবছরের প্রথম মাসে 25% বাড়ল রপ্তানি আয়, পোশাক ও চামড়া খাতে বড় প্রবৃদ্ধি। আমদানি বাড়িয়ে ওয়াশিংটনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ঢাকা, টেকসই সমাধান নয় বলছেন বিশ্লেষকরা। শুল্কের চাপ থেকে বেরিয়ে এলডিসি উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, বাণিজ্য নীতি হালনাগাদের উদ্যোগ। স্বাগত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ আপনাদের সাথে আছি আতিকুর রহমান। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। অর্থবছরের প্রথম মাসেই বাজিমাত রপ্তানি আয়, বছর ব্যবধানে যা বেড়েছে 25%। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এই তথ্য প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী জুলাইয়ে মোট রপ্তানি হয়েছে 477 কোটি ডলারের পণ্য। আগের বছরের জুলাই যা ছিল 382 কোটি ডলার। সেই হিসাবে আয় বেড়েছে 95 কোটির উপরে। এ সময়ে প্রধান খাত তৈরি পোশাকের মাধ্যমে এসেছে 396 কোটি ডলার, যেখানে প্রবৃদ্ধি 25%। এছাড়া 30% বেড়ে প্রায় 13 কোটি ডলার আয় হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ চামড়া ও চামড়াজাত পণ্য থেকে। অন্যদিকে 44% আয় বেড়েছে চামড়াবিহীন জুতার রপ্তানি। উল্লেখ্য, সবশেষ 2024-25 অর্থ বছরে সব মিলিয়ে আয় হয়েছিল 4,828 কোটি ডলারের পণ্য। তুলা, গম, সয়াবিন ও এলপিজির আমদানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের সাথে ঘাটতি কমাতে আগ্রহী ব্যবসায়ীরা। তবে সেক্ষেত্রে উপযুক্ত পরিবেশ ও প্রতিযোগিতামূলক দামের নিশ্চয়তা চান তারা। আর বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র থেকে চড়া দামে পণ্য আমদানি করে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ টেকসই সমাধান নয়। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। দেশের পোশাক খাতের অন্যতম প্রধান কাঁচামাল তুলার প্রায় শতভাগই আমদানি করতে হয় বিভিন্ন দেশ থেকে। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএম-এর হিসাবে 2024 সালে যার পরিমাণ ছিল 84 লাখ বেল, কিন্তু সেখানে যুক্তরাষ্ট্রের যোগান ছিল 10%-এর নিচে। তাই নতুন বাস্তবতায় মাস 6-এর মধ্যে সে দেশের হিস্সা অন্তত 25% নিতে চায় সংগঠনটি। আমি আমার কোম্পানির জন্য তুলা আমেরিকা থেকে ইম্পোর্ট করা বাড়িয়ে দিয়েছি। বিটিএম-এর সহসভাপতি বলছেন, দেশটি থেকে আরও বেশি তুলা আমদানির সুযোগ রয়েছে। এক্ষেত্রে নিশ্চিত করতে হবে প্রতিযোগিতামূলক পরিবেশ। একমাত্র ইউএসই যেই দেশ যেখান থেকে আমরা তুলা ইম্পোর্টও করি, কাপড়ও বিক্রি করি। তার মানে তার সাথে আমার ইন্টারেস্ট কিন্তু বোথ ওয়ে। আমরা ইউএসএ থেকে তুলা ইম্পোর্ট বাড়াতে পারবো যদি আমাদের এক্সপোর্ট ইউএসএতে গ্রোথ থাকে, কারণ ওই প্রোডাক্ট বানানোর জন্য আপনার তুলার প্রয়োজন হবে। আর এতে অন্য কোনো দেশের সাথে আমাদের কোনো ব্যবসায়িক ঘাটতি হওয়ার সম্ভাবনা নাই। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সবশেষ অর্থবছরে $2 বিলিয়ন পণ্য আমদানি হলেও তাগিদ রয়েছে সেই অঙ্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর। যেমন বছরে দেশে প্রায় 80 লাখ টন গম আমদানি হলেও বড় উৎস রাশিয়া ও ইউক্রেন। তাই পণ্যটি সেদেশ থেকে আমদানি করা গেলে কমে আসবে বাণিজ্য ঘাটতি। এছাড়া এলপিজি ও সয়াবিন বীজ আমদানি বাড়ানোর চুক্তিও করেছেন ব্যবসায়ীরা। তাদের মতে বেসরকারি খাতকে আগ্রহী করতে পাশে থাকতে হবে সরকারকেও। সবকিছু কিন্তু আমেরিকা থেকে আনা যাবে না, যে সমস্ত আলোচনা হয়েছে আনা যাবে না, এই কারণে যে ফ্রেট অনেক বেশি হয়ে যাবে। এবং এই সমস্ত কমোডিটি বাল্ক আইটেমের ফ্রেট বেড়ে যাওয়ার মানে হলো প্রাইস অনেক গুণে কিন্তু বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের খুব কেয়ারফুলি ওয়ার্কআউট করতে হবে, চিন্তা করতে হবে কী আনা দরকার, কতটা আনা দরকার, কীভাবে আনতে হবে। বিশেষজ্ঞদের মতে প্রয়োজনীয় যাচাই বাছাই ও মূল্যায়ন না করে আমদানি বাড়ালে তা ঝুঁকি বাড়াতে পারে সার্বিক বিচারে। এখন যেভাবে আমাদের ট্রেড নেগোসিয়েশন করতে হচ্ছে, তাতে আমাদের অনেক বেশি পরিমাণে আমাদের বৈদেশিক মুদ্রার ব্যয় করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধি করতে গিয়ে, এবং তার অনেকগুলোই হয়তো আমাদের জন্য কম্পিটিটিভ, প্রাইস কম্পিটিটিভ তো নাই, কোনো ক্ষেত্রে আমাদের দীর্ঘমেয়াদে বৈদেশিক লেনদেন বা বিনিময় হারের ক্ষেত্রে তার একটা নেতিবাচকও প্রভাব পড়তে পারে। এরই মধ্যে 2.25 লাখ টন গম ও 25টি বোয়িং কেনার ঘোষণা দিয়ে ঘাটতি কমানোর উদ্যোগ এসেছে সরকারিভাবে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। জাতিসংঘের স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের ঘোষিত সময় আগামী বছরের নভেম্বর, যার পর থেকে দেশের অর্থনৈতিক সক্ষমতা প্রকাশ করলেও কমবে আমদানি রপ্তানির নানা সুযোগ। তাই হাতে থাকা 1 বছরের প্রস্তুতির কতটুকু নিশ্চিত করতে পারবে বাংলাদেশ, এমন প্রশ্ন বিশ্লেষকদের।
1975 সালে নাম লিখিয়ে 5 দশকের বেশি সময় ধরে স্বল্পোন্নত দেশের তালিকায় বাংলাদেশ, যদিও তা থেকে উত্তরণের যোগ্যতা অর্জিত হয়েছে আরও আগে। তবু বিভিন্ন প্রস্তুতি আর আলোচনার পর অবশেষে আগামী বছরের নভেম্বরে ঘটতে যাচ্ছে চূড়ান্ত উত্তরণ। এলডিসি থেকে বের হয়ে গেলে মর্যাদা বাড়বে বহির্বিশ্বে, কিন্তু সমান্তরালে বহু চলমান সুযোগ হারাবে বাংলাদেশ, যার মধ্যে উল্লেখযোগ্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা। এছাড়া বন্ধ হয়ে যাবে রপ্তানিতে নগদ সহায়তা। তাই এসব চ্যালেঞ্জ মোকাবেলায় গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি, যারা পর্যালোচনা করবে চামড়া, পাটজাত পণ্য, কৃষি এবং ফার্মাসিউটিক্যালস খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। আগামী বছর বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে তার উত্তরণের কথা আমরা বেশ কিছুদিন যাবৎ বলছি, কিন্তু বর্তমানে এসে এই সম্পর্কে একেবারে নিশ্চুপ সবাই, এবং যখন সময় আসবে তখন হয়তো এটা নিয়ে তড়িঘড়ি করার একটা চেষ্টা করা হবে। এক্সপোর্ট সাবসিডির ক্ষেত্রে কিছু সংস্কার হয়েছে, কিছু কিছু কমানো হয়েছে। এই ছাড়া কিন্তু প্রস্তুতির প্রচুর ঘাটতি আছে। সংশ্লিষ্টরা জানান, ব্যবসা বান্ধব ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়নে কাজ করছে এনবিআর, যাতে এরই মধ্যে যুক্ত হয়েছে 19টি সরকারি সংস্থা। কাজ চলছে 2023 সালের ট্যারিফ পলিসির বাস্তবায়ন নিয়েও। এছাড়া এলডিসি উত্তরণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশে জোর দেওয়া হয় ট্যানারি শিল্পের ইটিপি শতভাগ কার্যকর করা ও মুন্সিগঞ্জের এপিআই পার্ক চালুর বিষয়ে। প্রবৃদ্ধির হার 3.5-4 এর বেশি যেতে পারছে না, এবং এই প্রবৃদ্ধির হার দিয়ে আমরা সামনে এগোতে পারবো না। আমরা এর মধ্যে সমীক্ষায় দেখেছি যে উৎপাদন বেড়েছে কিন্তু কর্মনিয়োজন বাড়ছে না। সুতরাং যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে একটা কর্মহীন প্রবৃদ্ধি আমরা সেখানে পাচ্ছি। আশঙ্কা করা হচ্ছে যে আমাদের দারিদ্র্যের হার বাড়বে এবং নতুন করে হয়তো 30 লাখ লোক আবার দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। সংস্কার বেশি প্রয়োজন ট্রেড পলিসির ক্ষেত্রে, কারণ WTOর কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টসগুলো এলডিসির জন্য যতটা শিথিল, এলডিসি থেকে বেরিয়ে গেলে উন্নয়নশীল দেশের তালিকায় পড়লে সেটা বদলে যায়। সেখানে আপনি যে স্পেশাল এন্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট পেতেন ট্যারিফ পলিসির ক্ষেত্রে, এক্সপোর্ট সাবসিডির ক্ষেত্রে, সেগুলো যেমন আছে তেমন রাখতে পারবেন না। এলডিসি চ্যালেঞ্জ মোকাবেলায় শিল্পনীতি হালনাগাদের উদ্যোগও নিয়েছে সরকার। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। রাজস্ব ফাঁকি রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে এনবিআর। এক অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান বলেন, চাপ নয় বরং শুল্ক সমঝোতা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিতে 2% অগ্রিম কর তুলে নেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকে দেয়া 5 বছরের কর ছাড় সুবিধার বিষয়ে বলেন, আইনের মধ্য থেকেই করা হয়েছে সবকিছু। ঋণের বাকি অর্থ প্রদানের আগে রাজস্ব খাতের সংস্কারের বিষয়টি সামনে এনে বেঁকে বসে আইএমএফ। দীর্ঘদিনের অচল অবস্থা আর ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে গুরুত্ব পায় বিষয়টি। ফলে অধ্যাদেশ জারি করে বিলুপ্ত করা হয় এনবিআর, যদিও সেই অধ্যাদেশ স্থগিত আছে এখনো। রাজনৈতিক অস্থিরতার মাঝেও গেল বছর এনবিআরে এমন সংস্কার প্রেক্ষাপটের নানা বিষয় উঠে আসে এদিনের অনুষ্ঠানে। এনবিআর চেয়ারম্যান বলেন, শুল্ক ও কর ফাঁকি রোধে দরকার আইনের ঠিকঠাক বাস্তবায়ন। এক্ষেত্রে হয়রানি বন্ধ হতে পারে শতভাগ অটোমেশনের মাধ্যমে। টোবাকোর ট্যাক্স রেট বেড়েছে, টোবাকোর দাম বেড়েছে, কিন্তু সেই হারে কিন্তু আমাদের রেভিনিউ আসেনি। এর মানে হলো যে এখানে প্রচুর ইলিসিট সিগারেট বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে, এবং লোকালি অনেকে অবৈধ সিগারেট তৈরি করে যেখান থেকে আমরা কোনো ট্যাক্স পাই না, কিন্তু স্মোকারদের হাতে চলে যায়। এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব খাতের ফাঁকি রোধে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। নজরদারির আওতায় রয়েছেন সেবাদানকারী কর্মকর্তারাও। বলেন, চাপ নয়, শুল্ক সমঝোতা এগিয়ে নিতে তুলা আমদানিতে 2% অগ্রিম কর তুলে নেওয়া হয়েছে। অবশ্য গ্রামীণ ব্যাংকে 5 বছরের করছাড় সুবিধা দেওয়ার বিষয়ে বলেন, বিধির মধ্যেই রয়েছে সবকিছু। যারা যারা এই ফাঁকিটা দেন তাদেরকে শক্ত করে আইডেন্টিফাই করা এবং আমাদের আইনের যে মেজারগুলো আছে সেগুলো নেওয়া। আইন দিয়ে আর তেমন কোনো আপনি রেভিনিউ আনতে পারবেন না, বরং আইন করে রেভিনিউ কমাইতে হবে। আপনাকে রেভিনিউ আইন আনতে হবে এনফোর্সমেন্ট থেকে। এই জায়গাটাতে আমাদের সবচেয়ে দুর্বলতা। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও সংস্কারে রয়েছে সরকারের ইতিবাচক উদ্যোগ, যা দেখতে হবে নিবিড়ভাবে। যারা দেখে অর্থনীতি কিছুই দেখেন না, দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে, আর অ্যাটিচিউডটা লাগে। যদি দেখতে না চাই দেখতে পাবো না। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। ইউ আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না।
অর্থাৎ একটু ভালো দিকটা করলে এনকারেজ করলে একটু ভালো লাগে আর কি। এদিন চলতি অর্থ বছরের ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপ দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তবে তা সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, গেল 15 বছরে দেশের আর্থিক খাতের সবকিছুই পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে, যা সংস্কারের সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, সঠিকভাবে আইনের প্রয়োগ করা গেলে আর্থিক খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। সেই চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক, যাতে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে বলেও আশা করেন তিনি। এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্রোক বা জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার 5 নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। 1 বছর আগে তারল্য সংকটের কারণে ব্যাংকের কাছ থেকে ৩৮,95,26,944 টাকা ঋণ নেয় এক্সিম ব্যাংক। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও টাকা পরিশোধ করতে পারেনি প্রতিষ্ঠানটি। ওই খেলাপি ঋণ আদায়ের জন্য ঢাকার 5 নম্বর অর্থঋণ আদালতে মামলাটি দায়ের করে ব্যাংক এশিয়া। বাদীপক্ষ আদালতকে জানান, নালিশি ঋণের বিপরীতে এক্সিম ব্যাংকের কোনো সম্পত্তি দায়বদ্ধ নেই, তবে ওই সম্পত্তিতে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এর রিপোর্ট জয়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24। অবশেষে কার্যকর হচ্ছে বহু আলোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক, যার ফলে মার্কিন বাজারে দাম বাড়ছে বেশ কিছু পণ্যের। যে তালিকায় রয়েছে পোশাক, জুতা, আসবাব থেকে শুরু করে গাড়ির মতো পণ্য। তবে দিন শেষে এই অতিরিক্ত শুল্কের বোঝা গিয়ে চাপছে ভোক্তাদের ঘাড়েই। My opinion in American history, it's our declaration of economic independence. শুল্ক থেকে আয় বাড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতির, এমন হিসেব কষলেও ট্রাম্পের চালে বিপর্যস্ত মার্কিন ক্রেতারা। বেশিরভাগ পণ্যের কাঁচামাল, এমনকি মূল পণ্য বিভিন্ন দেশ থেকে আমদানি হওয়ার ফলে বাড়ছে দাম বাড়ার দুশ্চিন্তা। পোশাক, জুতা, ঘড়ি, খেলনা, গাড়ির মতো পণ্যগুলো তৈরি হয় ভিয়েতনাম, ভারত, চীন, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোয়। এই দেশগুলোর উপর শুল্ক ন্যূনতম 19%, ফলে নিশ্চিতভাবে বাড়বে দাম। ইতিমধ্যেই মে থেকে জুন পর্যন্ত পোশাকের দাম 0.4% পর্যন্ত বেড়েছে। ব্রাজিল থেকে আসা কফির উপর 50% এবং ভিয়েতনাম থেকে আসা কফির উপর 20% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে, ফলে বাড়বে কফির দাম। আবার আসবাবপত্র এবং খেলনারও শীর্ষ রপ্তানিকারক দেশ ভিয়েতনাম ও চীন। বাড়তি শুল্ক চাপ বাড়াবে এসব পণ্যে। সুইজারল্যান্ড থেকে গত বছর 400 কোটি টাকার ঘড়ি আমদানি করেছে যুক্তরাষ্ট্র। শুল্কের চাপ সময় দেখার যন্ত্রেও। দেশে উৎপাদন বাড়ানোর আশায় গাড়ির উপর 15% শুল্কের ভার বহন করতে হচ্ছে মার্কিন ক্রেতাদের। ওয়াইন অ্যান্ড হোলসেলার্স অব আমেরিকার তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের অ্যালকোহল বাজারের 35%ই আমদানি হয়। বড় সরবরাহকারী ইউরোপীয় ইউনিয়নের উপরে আরোপ করা হয়েছে 15% শুল্ক, ফলে বাড়বে এই জাতীয় পণ্যের দাম। নুসরাত মৌমি, চ্যানেল 24।